ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 8-এর আজকে 20 দাগে 5টি অঙ্ক সলভ করব। গত ভিডিওতে আমি যে সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 20-1 দেখিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো এখানে কি বলেছে আগে আমরা এটা বুঝে নিই। কী বলেছে? একটি লম্ববৃত্তাকৃতি চোঙ, তাহলে চোঙটা ধরো এরকম একটা লম্ববৃত্তাকৃতি চোঙ। কী বলেছে? এটা একটা স্তম্ভ, একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, মানে এর যে চারিদিকে যে ক্ষেত্রফলটা এটা কত বলেছে? 264 বর্গমিটার। এবার কি বলেছে? এবং আয়তন 924 ঘনমিটার, মানে এটা যে টোটাল আয়তনটা কত বলেছে? 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। স্তম্ভটা যে ভূমি এর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মানে আর এটা সমান কত, এটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা লিখবে ধরি স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা সমান এইচ মিটার। অতএব স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা লম্ববৃত্তাকৃতি চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা কি? তো কী লিখবো তাহলে? 2πr/h, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা কী লিখবো? বর্গ মিটার। বুঝতে পেরেছ? আর কি বলেছে? এবার এখানে বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর কি আমরা আয়তন বার করবো, আয়তনটা দেওয়া আছে এখানে। তাহলে কী লিখবো? যে অতএব স্তম্ভটির আয়তন সমান πr²h ঘন মিটার। প্রশ্নানুযায়ী তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কতবার করেছি? 2πr/h, কিন্তু বইতে দেওয়া আছে কত? দেওয়া আছে কত? 264 মিটার, মানে বর্গমিটার। তাহলে 2πr/h সমান 264 বর্গমিটার, তাহলে এখানে লিখব 264 বর্গমিটার। বা এখানে πr/h এইটার মান আমরা বার করে নেব। কী করবো? 264/2 করে নেব। তাহলে কার্ডি করে দাও, 2 × 2, 2 × 3 = 6, 2 × 2 = 4। তাহলে বা কী হবে? πr/h = 132। তাহলে πr/h এর মানটা আমরা বার করে নিলাম। এরপরে কী করবো? দেখো এরপরে করব আবার, দেখো আয়তনটা কত বলেছে এখানে? আয়তনটা আমরা বার করেছি কি? আমরা আয়তন বার করলাম πr²h, কিন্তু বইতে দেওয়া আছে কত? 924 ঘনমিটার। তাহলে এখানে আমরা কি লিখব? যে πr²h = 924 ঘনমিটার। বুঝতে পেরেছ? এবার দেখো আমি এই πr²টাকে আমি এখানে πr²hটাকে একটু ভেঙে নেব। দেখো বা আর πr/h করে নিলাম, আর এখানে r² মানে দুটো আর আছে, গুণিতক একটা আর করে নিলাম, ইকুয়াল টু কী করবো? 924 করে নেব। বা দেখো এখানে আমরা πr/h এর মানটা বার করছি 132, এখানে সেই মানটা এখানে বসিয়ে দেব। বা r =
924/πr/h। তাহলে πr/h এর মানটা আমরা তো আগে থেকে জানি, আমরা বার করে ফেলেছি, সেটা বসিয়ে দেবো। কী লিখবো? বা r = 924 আর πr/h এর মানটা হচ্ছে 132। তাহলে এখানে কী লিখবো? 132। এখানে কি লিখে দেব? যে πr/h এর মান বসাইলাম। বোঝা গেছে? এর মানটা বসালাম। এবার কাটাকাটি করে দাও। 132 সাথে কত হচ্ছে? 924। তাহলে 7 14 হাতে 1 আর 1391 আর 1 92। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কী হবে? বা r = 7। তাহলে আমাদের এখানে কি প্রশ্ন চেয়েছিল? এখানে প্রশ্ন বলেছিল যে ব্যাসার্ধের মানটা কত। তাহলে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম। কী বার করলাম? 7 মিটার। তাহলে এখানে কি লিখব? যে অতএব স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 20-2 দেখেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত তা লিখি। দেখো আগে আমরা বুঝে নিচ্ছি এখানে কি বলেছে। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে চারিদিকে গোল করে যেটা আছে এর ক্ষেত্রফলটা কি বলেছে? সি বর্গ একক। আর কি বলেছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। এটা ভূমির ব্যাসার্ধ, এটা কত বলেছে? এটা বলেছে r একক হলে। আর কি বলেছে? আয়তন v মানে টোটাল আয়তনটা কত বলেছে এখানে? আয়তনটা বলেছে এখানে v ঘন একক হলে CR/v এর মানটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? দেখো তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। এরপর কি লিখবে? অতএব এখানে যেহেতু বক্রতলের কথাটা এখানে বলেছে তাই এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করে নেব। কি লিখব? অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান কি? বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি? 2πr/h। এখানে কি লিখব? বর্গ একক। আর এখানে আয়তনের কথাটাও বলেছে, ভি বলেছে। তাহলে এখানে আমরা কি বার করব? এবং আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র কি? πr²h। এখানে কি লিখব? ঘন একক। বোঝা গেছে? এখানে কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফলটা সি বলেছে এখানে নাকি। তাহলে আমরা কি করব? প্রশ্নানুসারে টু πr/h এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আমরা এটা বার করেছি, কিন্তু বইতে দেওয়া আছে কি? সি। তাহলে এখানে সি লিখে নেবো এখানটায় = সি। এরপরে কী করবো দেখো, বা πr/h এর মানটা আমরা বার করে নেব। πr/h = c/2। বুঝতে পেরেছ? সেম আগের অঙ্কটার মতোই আমরা অঙ্কটা করছি। দেখো এরপরে কি বলেছে? আমরা এখানে বক্রতলের ক্ষেত্রফল থেকে πr/h এর মানটা বার করে নিলাম। এরপরে এখানে কি বলেছে দেখো, এখানে আয়তন ভি বলেছে। তাহলে আমরা কি লিখব? যে এবং আয়তনে কত বলেছিল? যে πr² = ভি বলেছে। দেখো এখানে আয়তন ভি বলেছিল। তাহলে আমরা কি লিখব এখান থেকে? বা এটাকে এই যে r² আমরা এখানে ভেঙে নেব। কী করব? πr
এইচ করলাম, কিন্তু এখানে আর স্কোয়ার ছিল, আমি গুণিতক একটা এখানে আর করে নিলাম, ইকুয়াল টু ভি লিখব। বা আগে পাই আর এইচের মানটা বসিয়ে দাও। পাই আর এইচের মানটা হচ্ছে কি c/2 করে নাও, ইন্টু আর ইকুয়াল টু ভি। বোঝা গেছে? বা এটা একটু কোনাকুনি গুণ করুন। আচ্ছা, এটাকে যদি এরকম আমি সরল করে নিই তাহলে কী হবে, সির সঙ্গে আর গুণ করলে কী হবে, সি আর হয়ে যাবে, আর টু তো টু নিচে বসে গেল, ইকুয়াল টু ভি করে নিলাম। এরপর কী করবো, বা ভির তলায় কিছু নেই মানে এক আছে, তাহলে এখানে এই কোণটা আমরা আগে গুণ করবো, কী করবো, সি আর ইকুয়াল টু টুর সঙ্গে ভি গুণ করলে কী হবে, টু ভি, বা সি আর বাই কী করবো, এখানে ভি করে নিলাম ইকুয়াল টু। বুঝতে পেরেছো? মানে আমি এখানে কি ভিটাকে তলায় নিয়ে নিলাম আর টু থেকে গেল, মানে সমাধান করার মধ্যে যেরকম এক্সের মানটানগুলো যেরকম বার করে সেরকম বার করে নিলাম। তাহলে সি আর বাই ভি ইকুয়াল টু তাহলে কত বেরোলো আমাদের, টু বেরোলো। দেখো এখানে কি বলেছে, সি আর বাই ভি এর মানটা আমাদের বার করতে বলেছিল, তাহলে আমরা সি আর বাই ভি এর মানটা বার করলাম কত, টু। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব সি আর বাই ভি এর মান সমান টু। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 20-3 দেখিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। দেখো আগে আমরা অঙ্কটা বুঝে নিই কী বলেছে। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, ধরো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর উচ্চতাটা মানে এটা কত বলেছে, 14 সেন্টিমিটার, 14 সেমি। আর কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল মানে টোটাল এই বক্রতলের বাকি যে তলটা আছে এই তলের ক্ষেত্রফলটা কত বলেছে, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে চোঙটির আয়তন মানে এই চোঙটির আয়তন আমাদেরকে বার করতে হবে। বুঝতে পেরেছ? দেখো তাহলে তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার এবং উচ্চতা, আচ্ছা এখানে উচ্চতা 14 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এবংটা লেখার দরকার নেই, এখানে এবং লিখবে না, লিখবে উচ্চতা সমান 14 সেমি। এরপরে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করব। কি লিখব, যে অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গ একক। এবার দেখো এর মানগুলো আমরা বার করে বসিয়ে দিচ্ছি। 2 বসিয়ে দিলাম, ইন্টু পাই বসিয়ে দিলাম, আর আর তো ব্যাসার্ধ আমরা ধরেছি, তাহলে আরটা লিখে নিলাম। আর এইচ মানে উচ্চতা কত আছে, 14 সেন্টিমিটার, তাহলে 14 সেন্টিমিটার লিখে নিলাম। তাহলে কী লিখব, বর্গ সেমি। এখানে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল কী দেওয়া আছে, 264 বর্গমিটার, কিন্তু আমরা এখানে বার করলাম কি 2 পাই আর ইন্টু 14, এটাকে সরল করলে তাহলে কত হবে, 14 দিয়ে 28 হয়ে গেল, আর পাই আর হয়ে গেল, এখানে কী লিখব, বর্গ সেমি। বুঝতে পেরেছ? তাহলে আমরা বার করলাম এক, আর বইতে আমাদের দেওয়া আছে 264 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি লিখব, যে প্রশ্নানুযায়ী আঠাশ পাই আর ইকুয়াল টু 264, বা এখানে দেখো পাইয়ের মানটা তাহলে কত আছে, 22/7 আছে, এখানে আমরা 22/7টা বসিয়ে নেব। তাহলে কী লিখব, 28 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 264, বা আর ইকুয়াল টু 264 ইন্টু, দেখো 22/7 যখন এদিকে আসবে তখন কী হবে, উল্টে যাবে, কেন, যেহেতু এর সঙ্গে এটা গুণের সম্পর্কে আছে, আর এর সঙ্গে এই পার যখন আসবে ভাগের আকার হয়ে যাবে, তাহলে ভাগের আকার হওয়া মানে এদিকে উল্টে যাবে, ভাগের আকার থেকে যখন আমরা গুণের আকারে করবো তাহলে উল্টে যাবে। তাহলে কী করবো, তাহলে 7/22 করে নেব। এখানে কী লিখবো, ইন্টু
28টা যখন এপারে আসবে তখন ভাগের আকার হয়ে যাবে, মানে এটা গুণের আকার আছে, উপরে আসলে ভাগের আকার হয়ে যাবে, 1/28 হয়ে গেল। এবার এটাকে একটু তোমরা কাটারি করে নাও, 11 কেটে দাও, 11 দুয়ে 22, আর এখানে 11 দিয়ে 22, 11 4 44, 4 কেটে দাও, 4 কাটলে কত হবে, 4 7 28, 4 6 24, তাহলে এখানে কত বেরোলো, তাহলে আমাদের এখানে এই 7 আর এই 7টা কেটে দাও, আর এখানে 2 3 6 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তাহলে কী বেরোলো, তাহলে বা আর ইকুয়াল টু 3 বেরোলো। তাহলে আমরা ব্যাসার্ধের মানটা এখানে পেয়ে গেলাম। এরপরে আয়তন কী লিখবো, যে অতএব আয়তন সমান, তাহলে আয়তন সূত্রটা কি, পাই আর স্কোয়ার এইচ, কী লিখবো, ঘন একক, ইকুয়াল টু পাই, এখানে পাইয়ের মানটা কত হচ্ছে 22/7, তাহলে 22/7 লিখে নিলাম, ইন্টু আর হচ্ছে কত 3, তাহলে 3 স্কোয়ার লিখে নিলাম, ইন্টু এইচ হচ্ছে 14 লিখে নিলাম, এখানে কি লিখব, ঘন সেমি। এবার কাটারি আমরা করে নিচ্ছি, দেখো 7 2 14 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এখানে 22 গুণিতক 3 3 9 হয়ে গেল, আর 2 হয়ে গেল, তাহলে কত হলো, ঘন সেমি লিখবে। এদিকে তাহলে কত হচ্ছে 22 আর 9 2 18 হয়ে গেল, গুণিতক 18 ঘন সেমি। এবার 22 আর 18 গুণ করে নাও, আমি এখানে গুণ করে নিচ্ছি, দেখো 18কে 22 দিয়ে গুণ করেছি, 18 দিয়ে 36 হয়ে গেল, আবার 18 দিয়ে 36 হয়ে গেল, এটা যোগ করে নেবো, তাহলে কত 6 আর 6 3 9 হয়ে গেল, 3 হয়ে গেল, তাহলে 396 ঘনমিটার, ঘন সেন্টিমিটার, তাহলে কত হবে, তাহলে 396 ঘন সেমি। তাহলে বুঝতে পেরেছ আয়তনটা আমাদের কত বেরিয়ে পড়লো, 396 ঘন সেমি। তাহলে বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 24 দেখেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তা লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ, অঙ্কটা আগে বুঝে নিই আমরা। এখানে কি বলেছে, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, তো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ আর এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, তাহলে এদিকে উচ্চতা আর এই উচ্চতা দুটোর অনুপাতটা কত বলেছে, 1:2 বলেছে। এরপরে কি বলেছে, ভূমির পরিধির অনুপাত, মানে এই যে ভূমি এর যে চারদিকে গোল করে যে অংশটা আছে ওইটা পরিধির অনুপাত কত বলেছে, 3:4 হলে তাদের আয়তন, মানে এর আয়তন আর ওর আয়তন, দুটোর আয়তনের অনুপাতটা কত আমাদেরকে বার করতে হবে। দেখো তাহলে তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙের চোঙ দুটি লিখে দাও, ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ সমান বড় আর ও ছোট আর, এবং উচ্চতা সমান বড় এইচ ও ছোট এইচ। এরপরে কি লিখবে, এরপরে লিখবে তোমরা যে যেখানে বড় এইচ ইস টু ছোট এইচ ইকুয়াল টু 1:2 এবং দুটির পরিধির অনুপাত দেখো আমরা বৃত্তের পরিধি, এটা তো বৃত্তাকার অংশ, তাহলে এর পরিধি সূত্রটা কি, 2πr। তাহলে এখানে আমরা কী লিখবো, যে এবং দুটির পরিধি মানে দুটোর লম্ববৃত্তাকার যে চোঙটা আছে, চোঙ দুটির তলায় যে ভূমি, এই যে ভূমির যে পরিধির মতো অংশ দুটো আছে, এই ভূমির পরিধির মতো দুটো অংশের আমরা অনুপাতটা বার করে নেব। কী লিখবো, যে 2πr, বড় আর কেন লিখলাম, তাহলে আমরা তো এর একটা ব্যাসার্ধ বড় আর ধরেছি আর এর ব্যাসার্ধ আমরা ছোট আর ধরেছি, তাই প্রথম চোঙটির ভূমির পরিধি তাহলে আমরা কি বড় আর ধরবো ইস টু, আর দ্বিতীয়টির কী ধরবো, ছোটো আর ধরবো, তাহলে 2π ছোটো আর। এরপরে দেখো 2 2 কেটে দাও, পাই কেটে দাও,
তাহলে কী হলো সমান, তাহলে কী হলো বড় আর ইস টু ছোটো আর। এখানে কি বলেছে দেখো, দুটি পরিধির অনুপাত কি বলেছে 3:4। তাহলে দুটির অনুপাত তাহলে কত হবে, তাহলে আর ইস টু মানে বড় আর ইস টু ছোটো আর ইকুয়াল তাহলে কত হবে 3:4 হয়ে যাবে। তাহলে দুটির পরিধির অনুপাত তাহলে কী হলো 3:4, বোঝা গেছে। এরপর লিখবে যে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত দেখো চোঙের আয়তন সূত্রটা কি পাই আর স্কোয়ার এইচ। দেখো কেন বড় আর লিখলাম, তাহলে আমরা কি কি ধরেছিলাম, প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ বড় আর ধরেছিলাম, আর দ্বিতীয়টা ছোটো আর ধরেছিলাম, আর এর উচ্চতা আমরা বড় এইচ ধরেছিলাম, আর এর উচ্চতা আমরা ছোটো এইচ ধরেছিলাম। তাই একটির মানে প্রথম চোঙটির আয়তন তাহলে কী হবে পাই আর স্কোয়ার এইচ মানে বড় আর স্কোয়ার এইচ ইস টু তাহলে দ্বিতীয়টার কী হবে তাহলে পাই ছোটো আর স্কোয়ার ছোটো এইচ হয়ে গেল। এরপরে দেখো তোমরা যার মানগুলো বসিয়ে দাও। আচ্ছা পাই পাই আমরা কেটে দিলাম, ইকুয়াল টু দেখো বড় আরের মানটা তাহলে কত, বড় আরের মানটা 3, তাহলে এখানে 3 স্কোয়ার বসিয়ে দেবো। আর ছোটো আরের মানটা কত আছে 4, তাহলে এখানে কী লিখবো 4 স্কোয়ার বসিয়ে দেবো, এখানে ইস্টু চিহ্ন দিলাম। আর দেখো এখানে এইচ বড় এইচের মানটা কত আছে, বড় এইচের মানটা হচ্ছে 1, তাহলে এখানে কী লিখবো 1 আর ইন্টু 1 হয়ে গেল। আর ছোটো এইচের মানটা তাহলে কত 2, তাহলে আমরা কী করবো ইন্টু 2 বসিয়ে দেবো। এবার এটাকে সরল করে নাও, দেখো 3 3 9 আর 1 গুণ করলে 9 হয়ে যায় ইস টু এখানে 4 4 16 আর 2 গুণ করলে কত 32 হয়ে গেল। তাহলে চোঙ দুটির আয়তন অনুপাত তাহলে কত হলো 9:32। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 20-5 দিয়ে গেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। আগে আমরা বুঝে নিই কী বলেছে। কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এর কি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা আর জানি মানে আর ধরি আমরা সবসময়, তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে এই ব্যাসার্ধ দৈর্ঘ্যটা আমরা কত 50% হ্রাস করে নেব, মানে 50% কমিয়ে দেব। আর কি বলেছে উচ্চতা 50%, তাহলে উচ্চতা যদি আমরা এইচ ধরি তাহলে এই উচ্চতাটা আমরা কত করব 50% বৃদ্ধি করে দেব, তাহলে এটা হ্রাস করব, এটা আমরা কি করব বৃদ্ধি করব। তাহলে চোঙটির আয়তন আগে এই আর আর এইচ দিয়ে যে আয়তনটা বেরোবে আবার 50% ব্যাসার্ধ হ্রাস করে আর উচ্চতা 50% বৃদ্ধি করে যে আয়তনটা বেরোবে সেটা কতটা পরিবর্তন হবে, আগের আয়তন থেকে পরের আয়তনটা কতটা পরিবর্তন হবে সেটা আমাদেরকে বার করে দেখাতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কী লিখবে, তোমরা লিখবে যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। কী লিখবে আয়তনটা বার করো না, এরপরে লিখবে অতএব আয়তন, তাহলে আমরা কি বলেছিলাম যে প্রথমে আর আর এইচ ধরে আমরা আগে আয়তনটা বার করে নেব, তাহলে এই আয়তনটা বার করছি ইকুয়াল টু তাহলে কী হবে পাই আর স্কোয়ার এইচ, এখানে কী লিখব ঘন একক। এরপরে দেখো আমরা ব্যাসার্ধটাকে 50% হ্রাস করব আর উচ্চতাটাকে 50% বৃদ্ধি করব, বৃদ্ধি করে আয়তনটা বার করি। তাহলে কী লিখবো এখানে লিখব এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য %50 হ্রাস করলে হয়, তাহলে কত হবে আগে ব্যাসার্ধ ছিল আর, এখানে ইকুয়াল দিয়ে দাও মাইনাস
এখন কত করা হচ্ছে, আর এর 50%, বুঝতে পারলে? তাহলে সমান কি লিখবো, আর মাইনাস আর গুণিতক 50/100। তাহলে 50 দিয়ে 100 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু এখানে কী লিখবো, আর মাইনাস r/2। এটাকে সরল করে নাও তোমরা। এর তলায় কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 লসাগু 2 হয়ে গেল। আর 1 2 2 আর 2 2 আর হয়ে যাবে, মাইনাস 2 1 2 আর আর এর সঙ্গে 1 গুণ করলে আর হয়ে যায়। তাহলে ইকুয়াল টু তাহলে কত হবে, 2 আর থেকে আর বাদ দিলে আর হয়ে যায়, r/2 একক হয়ে গেল। তাহলে এখানে কী লিখে নেবো, আমরা এখানে একক লিখে নেব, এখানেও একক লিখে নেব, এই জায়গাটাও আমরা একক লিখে নেব, আর এটাও আমরা কী লিখবো, একক। বুঝতে পেরেছ? তাহলে ব্যাসার্ধটা আমরা 50% কমিয়ে দিলাম। এরপরে কি বলছে, উচ্চতাটা মানে উচ্চতার 50% আমরা বৃদ্ধি করব। তাহলে কী লিখবো, যে এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে হয়। তাহলে কত হবে, উচ্চতা ছিল h আগে, এখন আমরা বাড়িয়ে দিচ্ছি। তাহলে কত, h ইন্টু 50/100। বুঝতে পেরেছ? তাহলে 50 2 100 হয়ে গেল, সমান তাহলে কী হবে, h প্লাস h/2। এখানে কী লিখে নেব, একক। এখানটাও একক লিখবো আমরা। এটাকে যোগ করে নাও। তাহলে যোগ করলে কত হবে, এইচের তলে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 2 লসাগু 2 হয়ে গেল, 1 2 2 তাহলে 2h হয়ে গেল, প্লাস এখানে প্লাস h হয়ে গেল, এখানে একক লিখে নেব। তাহলে সমান তাহলে কত হবে, 3h/2 হয়ে গেল, এখানে একক লিখব। এবার কি বলেছিল দেখো, এই ছবিটাতে এখানে বলেছিল কি, যে আগে আমরা আর h ধরে যে আয়তনটা বার করেছিলাম, পরে আমরা এই ব্যাসার্ধটাকে 50% হ্রাস করলাম, আর উচ্চতাটাকে 50% বৃদ্ধি করে যে আয়তনটা বার করব, তার মানে পূর্বের আয়তনের তুলনায় এটা কতটা পরিবর্তন সেটা বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখো ব্যাসার্ধটা আমরা 50% হ্রাস করিয়ে কি পেলাম, r/2 একক পেলাম। আর উচ্চতা 50% বৃদ্ধি করে আমরা কি পেলাম, 3h/2 একক পেলাম। তাহলে এই ব্যাসার্ধর এই উচ্চতা নিয়ে আমরা আয়তনটা বার করব। তাহলে কি লিখব, যে অতএব পরিবর্তিত আয়তন তাহলে কি হবে, তাহলে তো আয়তন সূত্রটা কি, তাহলে সমান পাই r²h। এখানে কি লিখব, ঘন একক। এবার দেখো পাই আমরা বসিয়ে দিলাম, আর এর মানে ব্যাসার্ধ কত বার করেছিলাম আমরা, আর এখানে r/2 বার করেছিলাম। তাহলে এখানে কি লিখব, r/2 লিখব, এখানে স্কোয়ার দিয়ে দেবো, ইন্টু এইচটা মানে কত, 3h/2। এখানে কি লিখব, ঘন একক হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা সরল করে নিচ্ছি। ইকুয়াল টু দেখো তাহলে কি হবে, 3-এর সঙ্গে এখানে তো আর কিছু নেই, 3টা আগে 3 চলে এলো, 3 হয়ে গেল। আর এখানে পাই লিখে দিলাম আমরা, আর r² হয়ে গেল, আর এখানে h হয়ে গেল। আর এখানে কত হলো, দেখো যেহেতু r² আছে, আর এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 2 2 4 হয়ে গেল, 4 2 8 হয়ে গেল, তাহলে 8 হয়ে গেল। এখানে কী লিখবো, ঘন একক। বুঝতে পেরেছ? ব্যাসার্ধ কমিয়ে আর উচ্চতা বাড়িয়ে আমরা একটা আয়তন বার করলাম, কিন্তু কতটা পরিবর্তন হলো সেটা আমরা লিখব। তাহলে কি লিখব, অতএব আয়তন পরিবর্তিত হবে হবে। তাহলে কতটা পরিবর্তন হবে, তাহলে আমরা প্রথমে বার করেছিলাম কি, পাই r²h মাইনাস এখন বার করলাম 3 পাই r²h/8, এটা বার করলাম। তাহলে দেখো এটাকে আমরা সরল করে নিচ্ছি। দেখো এর তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে ইকুয়াল টু 1 আর 8 লসাগু 8 হয়ে গেল। তাহলে এখানে কী হবে, 1 8 8, তাহলে 8 পাই r²h মাইনাস 8 1 8, 1 1 3 3, তাহলে 3 পাই r²h হয়ে গেল। এটাকে
আচ্ছা, এখানে তোমরা কী লিখবে? ঘন একক। এখানেও ঘন একক লিখবে। দেখো সরল করে নাও, তাহলে কত হচ্ছে? এখানে 8 পাই আর স্কোয়ার এইচ থেকে যদি 3 পাই আর স্কোয়ার এইচ বাদ দিতে, তাহলে কত হবে? 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। এখানে কী লিখবো? ঘন একক। তাহলে দেখো এটা আমরা এমনি কতটা পরিবর্তন হয়েছে বার করলাম, কিন্তু বইতে দেওয়া আছে শতকরা কত পরিবর্তন হবে। তাহলে শতকরা পরিবর্তন করতে হলে তাহলে কী লিখবো? যে অতএব শতকরা পরিবর্তন হবে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। এটা আমাদের বেরিয়েছে। তাহলে আমাদের আগে ছিল কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে গুণিতক 100 করে নিলে আমাদের শতকরা কত পরিবর্তন হয়েছে বেরিয়ে পড়বে। তাহলে এটাকে আমরা সরল করছি। তাহলে এখানে কী সরল করব? সমান করে দেবো, করে দিয়ে এটা দিয়ে ভাগ করবো যেহেতু, তাহলে কী লিখবো এখানে? তাহলে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। এটাকে যেহেতু ভাগ করছি, তাহলে এটা গুণিতক চিহ্ন হয়ে উল্টে যাবে। তাহলে 1/, তাহলে কত হবে? পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল, ইন্টু 100 করে নিলাম। বুঝতে পেরেছ? দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে দিলাম। এখানে তাহলে 4 কেটে দাও, 4 2 8 হয়ে গেলো, আর 4 2 8, 9 10 2 চলো, 4 5 20। তাহলে এখানে কত বেরোলো? 25 5 125। তাহলে কত হবে? 125/2। তাহলে এটাকে পূর্ণ করে দাও, পূর্ণ করলে তাহলে কত হচ্ছে? 2 6 12, 2 2 4, পূর্ণ 1 2। তাহলে আমরা কি লিখব? যে অতএব আয়তন পরিবর্তন হবে 62.12%। তাহলে বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।